যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থে পরিণত করতে চায় তাদের সম্পর্কে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। জানান, বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য আলাদা বিভাগ করা হবে, যার কাজ হবে জুলাই শহীদ পরিবার ও আহতদের উন্নয়ন। বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস মাতবর। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা বুক চিতিয়ে দাঁড়িয়ে শহীদ হয়েছিল সেই সব শহীদদের পরিবার এবং গুরুতর আহতদের সঙ্গে বিএনপির এ মতবিনিময় সভা রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে আয়োজিত সভায় জুলাইয়ে শহীদ পরিবারের সদস্যদের কষ্ট এবং উত্তাল জুলাইয়ে আহতদের ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আপনারা দেখেছেন, আমরা বিচারের নামে এখনো প্রহসন দেখতেছি। কিছু চাই না, আমরা খালি চাই যে আমার ছেলেদের বিচার, কিন্তু তারা আমাদের কথা রাখে নাই। আমরা চাই আপনারা সকল শহীদকে এক নজরে দেখেন। জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের অবদান কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয় বলে জানান বিএনপির সিনিয়র নেতারা। আমাদের মহান মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন না হওয়ার কারণে আপনারা লড়াই করে জীবন দিয়ে আহত হয়ে আরেকটা ক্ষেত্র প্রস্তুত করেছেন, সেহেতু আপনারাও এই সময়ের এক ধরনের মুক্তিযোদ্ধাই। আপনার সন্তানরা যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন, ওরা গণতন্ত্র, বাক স্বাধীনতা এবং পৃথিবীতে সভ্যতার যে অবদান গণতন্ত্রের মধ্যে দিয়ে এই মহান এক আদর্শের জন্য তারা লড়াই করেছে। তাই তাদের মৃত্যুর জন্য আজকে গোটা জাতি আপনার সন্তান, আপনার স্বামী, আপনার পুত্রকে তারা শ্রদ্ধা জানায়। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জানান, ২৪শে গণঅভ্যুত্থানের আন্দোলন কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়। এই আন্দোলন ছিল সত্যিকার অর্থে অধিকার হারা গণতন্ত্রকামী মানুষের গণ আন্দোলন। ২০২৪ সালের আন্দোলন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়। এই আন্দোলন ছিল সত্যিকার অর্থেই অধিকার হারা গণতান্ত্রিকামী মানুষের গণ আন্দোলন। তিনি বলেন, যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থে পরিণত করতে চায় তাদের সম্পর্কে সকলকে সজাগ থাকতে হবে। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে, তাহলে এভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের উন্নত চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য আলাদা বিভাগ গঠন করা হবে বলেও ঘোষণা দেন তারেক রহমান। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল ৭১ সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে ২০২৪ সালে। সেজন্যই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার মধ্যে থাকা উচিত বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। রোববার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা ফোরাম আয়োজিত জাতি গঠনের নারী, নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জনপরিসরে দেওয়া প্রথম কোনো বক্তব্যে জাইমা রহমান বলেন, আমাদের আদর্শ, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গিও আলাদা, তারপরও আমরা একই সঙ্গে বসেছি, আলোচনা করছে, কারণ সবাই দেশের জন্য, দেশের মানুষের জন্য ভাবছে। আর এই ভিন্নতা নিয়ে একসঙ্গে কথা বলা, একের পর এক শোনা, এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য। তিনি বলেন, আজ আমি এসেছি শুধু শিখতে, শুনতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে। বাংলাদেশের উন্নয়নে নারীদের অংশগ্রহণ নিয়ে জাইমা রহমান বলেন, জনসংখ্যার অর্ধেক অংশকে একপাশে রেখে বাংলাদেশ বেশি দূর এগিয়ে যেতে পারবে না। কেউ নয় যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান জানা আছে। তবু আমি বিশ্বাস করি, নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজের জন্য, দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। আজ আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসাথে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে।
নির্বাচন কমিশনের বেশ কিছু কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, অনেক ক্ষেত্রে কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, যা একটি সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হতে পারে। তবে বিদ্যমান ত্রুটিগুলো দ্রুত সমাধান করলে এই কমিশনের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে আশা করেন তিনি। রোববার বিকেলে 4:45 প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করতে প্রতিনিধি দল নিয়ে এসিতে যান মির্জা ফখরুল ইসলাম। মির্জা ফখরুল বলেন, ভোটারদের কাছে পৌঁছানো পোস্টাল ব্যালটগুলো ত্রুটিপূর্ণ। নির্দিষ্ট একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার লক্ষ্যে এই ব্যালট তৈরি করা হয়েছে। প্রচারণার ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আচরণবিধি ভঙ্গ করে একতরফা প্রচারণা চালানো হচ্ছে। বিএনপি এ বিষয়ে বারবার অভিযোগ দিলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আপনারা জানেন যে পোস্টাল ব্যালটের যে বিষয়টি, এটা কিন্তু এখনো পুরোপুরি সমাধান হয়নি। বিশেষ করে বিদেশের যারা নিবন্ধিত ভোটার, তাদেরকে ব্যালট পেপার পৌঁছানোর ক্ষেত্রে এবং ব্যালট পেপারটা যেভাবে মুদ্রণ করা হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের অভিযোগ, আমরা সেটা তাদের কাছে দিয়ে এসেছি। আমরা মনে করি যে এই ব্যালট পেপারটি সঠিক নয়, এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে এবং কোনো একটি দলকে বিশেষভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে এটাকে পরিবর্তনের জন্য আহ্বান জানিয়েছি। রবিবার শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন। আর এই নির্বাচনী প্রার্থীদের যাচাই বাছাইয়ের সাথে প্রকাশ করা হয়েছে সারা দেশে কতগুলো মনোনয়নপত্র বৈধ ও বাতিল হয়েছে তার সর্বশেষ ঘোষণা। এদিকে ত্রয়োদশ নির্বাচন ঘিরে এসি কর্তৃক পক্ষপাতিত্বের অভিযোগ এনে নির্বাচন কমিশনের সামনে ঘেরাও কর্মসূচি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির শেষ দিন। এদিন সকালে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিনের সভাপতিত্বে শুরু হয় শুনানি। রবিবার প্রায় অর্ধশত আপিল শুনানির সিদ্ধান্ত নেয় কমিশন। এর আগে গত এক সপ্তাহে প্রার্থিতা ফিরে পেয়েছেন 396 জন। রিটার্নিং কর্মকর্তা যেই ছোট ছোট ভুলগুলোর কারণে আমাদের প্রার্থিতা বাতিল করেছিল, তারা এটা সংশোধন করে আমাদের প্রার্থিতাকে বৈধতা দিয়েছে। আমাদের 1% ভোটে যারা স্বাক্ষর দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা দিয়ে শেষ করতে পারবো না। এটা আমাদের কাছে মনে হয়েছে যে পুলসিরাত পার করেছি আমরা। কোনো কোর্ট কৌশল ইনশাআল্লাহ ফটিকছড়ির জনগণ মেনে নেবে না। আজকে নির্বাচনী বোর্ডে এটা গৃহীত হয়েছে ইনশাআল্লাহ। আমরা ভোটের মাঠে লড়াই করে জিততে চাই, কোনো কূটকৌশল করে নয়। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পোস্টাল সহ নির্বাচন কমিশনের নানা অসঙ্গতি নিয়ে কমিশনের সামনে ঘেরাও কর্মসূচি করেছে জাতীয়তাবাদী ছাত্র দল। পোস্টাল ব্যালট নিয়ে যে নাটকগুলো হচ্ছে, এই নাটকগুলোর সুষ্ঠু তদন্ত এখনও নির্বাচন কমিশন করছে না। এভাবেই যদি চলতে থাকে আমরা পরবর্তী যে 12 তারিখ, আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন আছে, সেই নির্বাচনকে আদৌ সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব কিনা নির্বাচন কমিশন পক্ষে, এটা নিয়ে আমরা সন্দিহান। সম্মানিত নির্বাচন কমিশনে আপনারা শুনতেছেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনে আগে কোন মবক্কেসি তৈরি করে যদি পরিস্থিতি তৈরি করতে চায়, এ সময় দলের সভাপতি ও সাধারণ সম্পাদক হাজারো শহীদের ত্যাগের বিনিময়ে নির্বাচন কমিশনকে পক্ষপাতিত্ব না করার আহ্বান জানান। আমাদের কথায় যদি কর্ণপাত না করে আমরা সারা রাত ব্যাপী তাদেরকে অবরুদ্ধ করে রাখবো। আমরা সারা রাত ব্যাপী তাদেরকে অবরুদ্ধ করে রাখবো যদি প্রয়োজন হয়। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় গিয়েছেন জামাতে ইসলামীর নেতারা। সন্ধ্যায় দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছে। প্রতিনিধি দলে রয়েছেন জামাতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় এবং সাম্প্রতিক প্রেক্ষাপটে করণীয় বিভিন্ন ইস্যুতে এই বৈঠকে আলোচনা হতে পারে। জামাতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমঝোতা হওয়া 30টি আসনের মধ্যে 27 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাকি 3টি আসনে চূড়ান্ত প্রার্থীর নাম দ্রুত ঘোষণা করা হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। রোববার এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে 27টি আসনে এনসিপির প্রার্থীদের নাম ও
ছবি সংবলিত পোস্টার পোস্ট করা হয়েছে। সেখানে ওই প্রার্থীদের পক্ষে দলের নির্বাচনী প্রতীক শাপলাকলি মার্কায় ভোট চেয়েছে দলটি। চূড়ান্ত হওয়া এনসিপির প্রার্থীদের মধ্যে ঢাকা 11 আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর 4 আসনে সদস্য সচিব আক্তার হোসেন, কুমিল্লা 4 আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড় 1 আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, ঢাকা 8 আসনে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং নোয়াখালী 6 আসনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নির্বাচন করছেন। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, যারা ঋণ খেলাপি এবং রাষ্ট্রের ট্যাক্স ফাঁকি দিয়ে চলছেন তারা যেন নির্বাচনে অংশ নিতে না পারে। তিনি অভিযোগ করেন, ইসি ভবনের সামনে প্রার্থীদের মারধরের ঘটনা ঘটলেও নির্বাচন কমিশন কার্যকর কোনো ভূমিকা পালন করছে না। রংপুরের বাবনপুরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে গণভোটে হ্যাঁ প্রচারণার অংশ নিয়ে এসব কথা বলেন আক্তার হোসেন। রংপুর থেকে মাহমুদুল হাসান রিপোর্টে দেখুন বিস্তারিত। রংপুরের পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে গণভোটে হ্যাঁ প্রচারণা শুরু করে জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র শক্তি। এ সময় জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বলেন, অনেকেই প্রকাশ্যে নো ক্যাম্পেইন করলেও প্রকৃতপক্ষে তারাই আবার হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে। জুলাই আন্দোলনের সব শক্তি গণভোটে হ্যাঁ এর পক্ষেই থাকবে বলে মনে করেন তিনি। জুলাইয়ের পক্ষে সকল শক্তি হ্যাঁ এর পক্ষে থাকবে। আমরা মনে করি যে যদি এই জুলাই সনদ বা এই সংস্কার বাস্তবায়ন না হয় তাহলে এখানে ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে আওয়ামী যে সিস্টেম সেটা বলবতী থেকে যাবে। এ সময় জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ হাসান বলেন, বাংলাদেশের মানুষ একই ব্যক্তি 10 বছরের বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় না। তারা পুরনো আওয়ামী রাজনৈতিক ব্যবস্থা কিংবা তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তির সিদ্ধান্ত আর চায় না বলেই গণভোটে হ্যাঁ ভোট দেবে। বাংলাদেশের মানুষ এই পুরনো আওয়ামী সিস্টেম চায় না। বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায়, যে পরিবর্তনের জন্যই 3রা আগস্ট লাখ লাখ মানুষ শহীদ মিনারে সমবেত হয়েছিল। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়েও কথা বলেন। হাদির পরিবারের পুনর্বাসন উদ্যোগকে স্বাগত জানালেও হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। অতীতের সময়টা তো আমরা খেয়াল করেছি, সে প্রবণতা এখনো পর্যন্ত চলমান আছে। আমরা সে জায়গায় সরকারের কাছে আহ্বান জানাবো, অবশ্যই আপনাদের কর্তব্য রয়েছে একই সাথে বিচার সম্পন্ন করা এবং পরিবার তাদেরকে পুনর্বাসনের আওতায় নিয়ে আসা। এ সময় ইসি ভবনের সামনে প্রার্থীদের উপর হামলার ঘটনায় নির্বাচন কমিশনের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করেন তিনি। যদি ইলেকশন কমিশন ঋণ খেলাপি, যারা ট্যাক্স ফাঁকি দেন, কর ফাঁকি দেয় দ্বারা এবং যারা দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে চলছেন, এসব ব্যক্তিদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেয়, জাতীয় নাগরিক পার্টি সহ আমরা 10 দলীয় জোট আমরা গোটা বাংলাদেশে আমরা এটার প্রতিবাদ জানাবো। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। সংস্কার নিয়ে অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, কিন্তু এত অল্প সময়ে এত বেশি সংস্কার আগে কখনো হয়নি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীর সিরডা মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত সংলাপে এই কথা বলেন তিনি। এটিকে রাজশাহীতে সারদা পুলিশ একাডেমিতে কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের সময় পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে। এসএম আরিফের রিপোর্ট। রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় তিনি জানান, পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, বাহিনীর দায়িত্ব জনগণের সেবা করা। শতভাগ নিরপেক্ষতা সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো প্রার্থী বা এজেন্টের নিকটে কোনো প্রকার অনৈতিক বা অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ করবেন না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে রাজশাহী কলেজে ভোটের গাড়ি আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, হ্যাঁ ভোট দেওয়ার মাধ্যমে বৈষম্যহীন দেশ প্রতিষ্ঠার সুযোগ কাজে লাগাতে হবে। সন্তানের জন্য যাতে তার বিচারহীনতায় ভুগতে না হয়, যাতে স্কুলে পড়াতে গিয়ে তাকে মামার জোর কিংবা টাকার জোরের কাছে পরাস্ত হতে না হয়, চাকরি পেতে গিয়ে তার সন্তানকে যেন টাকার জোর মামার জোরের জন্য বঞ্চিত হতে না হয়, সেই বিষয়গুলো তাদেরকে তাদের ভাষায় সুন্দর করে বুঝিয়ে দিতে হবে।
এদিকে রাজধানী ঢাকায় সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন শীর্ষক নীতি সংলাপে বক্তব্য রাখেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, এত অল্প সময়ে এত বেশি সংস্কার আগে কখনো হয়নি। অনেকে বলেন কোনো সংস্কারই হয় নাই, তো আমি সবিনয়ে বলবো এত অল্প সময়ে বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বেশি সংস্কার হয় নাই। এটা সবিনয়ে বলবো এবং অত্যন্ত জোরের সাথে বলবো। বিচার বিভাগের স্বাধীনতার জন্য যা যা আইন করা দরকার সবই অন্তর্বর্তী সরকার করছে বলেও জানান আইন উপদেষ্টা। আমরা সংস্কারের পথে, সুশাসনের পথে, রুল অফ ল এর পথে অগ্রসর হয়েছি। এই অগ্রযাত্রাকে আরো বেগবান করার মতো ক্ষমতা নির্বাচিত সরকারগুলোর থাকবে। নির্বাচিত সরকারগুলোর ক্ষমতার পাশাপাশি যদি আন্তরিকতা এবং কমিটমেন্ট দেখায়, অবশ্যই আমরা প্রত্যাশিত সুফল আরো বেশি করে ভবিষ্যতে পেতে থাকব। এস.এম. আরিফ, মাই টিভি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে রাদওয়ান সিদ্দিক ববির নামে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ দুর্নীতির অভিযোগে দুদকের মামলার রায় ২রা ফেব্রুয়ারি। শেখ হাসিনা ও ববি ছাড়াও তার বোন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ মোট ১৮ জন এই মামলার আসামি। আজ যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার ৪র্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম রায়ের জন্য ২ ফেব্রুয়ারি দিন ঠিক করে দেন। দুদকের পক্ষে আইনজীবী হাফিজুর রহমান যুক্তিতর্ক তুলে ধরেন। তিনি আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করেন। শেখ হাসিনা, টিউলিপ, ববি সহ ১৭ জন আসামি পলাতক থাকায় কারাগারে থাকা একমাত্র আসামি খুরশিদ আলমের পক্ষে তার আইনজীবী শাহিনুর ইসলাম যুক্তিতর্ক তুলে ধরেন। দুদক অভিযোগ প্রমাণ করতে পারেনি দাবি করে খুরশিদের খালাস চান তিনি। উল্লেখ করেছে তার মার দেওয়া 4টা প্লট এবং তার চাচার দেওয়া 2টা প্লট এবং তার স্থায়ী অ্যাড্রেসের কথা উল্লেখ করেছে, কিন্তু সে এই প্লট নেওয়ার সময় বলছে আমার কোনো মিথ্যা তথ্য দিয়ে এই প্লটটা সে গ্রহণ করেছে এবং তার নামে সে দখল বুঝে নিছে এবং এটাই আদালত প্রমাণিত হয়েছে। আমরা তার আজকে যুক্তিতর্কে তার সর্বোচ্চ সাজা তার প্রার্থনা করেছি। রায়ের তারিখটা হলো আগামী ২/২/২০২৬ তারিখে আমরা ইনশাল্লাহ রায় প্রচার করব। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে শিক্ষার্থী ফায়াজ ও মাহমুদুর রহমান সৈকত সহ ৯ জনকে হত্যার ঘটনায় শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সেই সঙ্গে পলাতক ২৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ২৯ জানুয়ারির মধ্যে ট্রাইব্যুনালে হাজির করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ এই আদেশ দেন। এ মামলায় অপর ৪ আসামি পৃথক মামলায় গ্রেপ্তার রয়েছেন। এদিকে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে গুমের মামলা তদন্ত প্রতিবেদন আগামী ২৫ মার্চের মধ্যে শেষ করে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল ১। সাবেক মেয়র ফজলে নূর তাপস, যুবলীগের নেতা বা আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক সহ মোট ২৮ জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আগামী ২৯শে জানুয়ারি আসামিদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আদালতে উপস্থিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে। ইরানের বিরুদ্ধে সামরিক হামলা থেকে কেন পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? টানা কয়েকদিনের তীব্র বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, কৌশলগত ঝুঁকি ও পাল্টা আঘাতের আশঙ্কায় ট্রাম্প প্রশাসনকে সরাসরি হামলা করতে বিরতি রেখেছে। বিস্তারিত জানাচ্ছেন তামান্না সাদিকা। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিষয়ে সরাসরি কোনো ঘোষণা না এলেও মধ্যপ্রাচ্যে নিজেদের শক্ত অবস্থান জানান দিচ্ছে যুক্তরাষ্ট্র। বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইতিমধ্যে ওই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। সর্বোচ্চ সতর্কতায় রাখা হচ্ছে মার্কিন বিমান বাহিনী। বিশ্লেষকদের মতে এসব প্রস্তুতি স্বল্প নোটিসে হামলার সক্ষমতা বজায় রাখার ইঙ্গিত দিলেও ইরানের সরাসরি সামরিক অভিযান মোটেও সহজ নয়। অর্থনৈতিক সংকট, সরকার বিরোধী আন্দোলনের মধ্যে দেশটির রাষ্ট্রীয় কাঠামো এখনও কার্যকর ও সক্রিয় রয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, বাইরে কোনো সামরিক হামলা হলে ইরানের অভ্যন্তরীণ বিভাজন প্রশমিত হয়ে উল্টো জাতীয় ঐক্য আরও জোরদার হতে পারে। কারণ ইরানের নেতৃত্ব ব্যবস্থা কোনো একক ব্যক্তির নির্ভর নয়। নির্দিষ্ট নেতাকে লক্ষ্য করে হামলা হলেও রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ার সম্ভাবনা কম। এদিকে ইরানে পাল্টা আঘাতের সক্ষমতা নিয়েও সতর্ক করেছে বিভিন্ন নিরাপত্তা সংস্থা। ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনা ও যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলো বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে বলে মত দিয়েছেন বিশ্লেষকদের।
যদিও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বাকযুদ্ধ চলছেই, তবে দেশটির অভ্যন্তরীণ বিক্ষোভ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এরই মধ্যে 800 বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে। হোয়াইট হাউসের এমন দাবির পর এই প্রথম প্রকাশ্যে টুইট করে ইরানের প্রশংসা করেছে মার্কিন প্রেসিডেন্ট। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক। গ্রিনল্যান্ড দখলের সিদ্ধান্তের বিরোধিতা করা ইউরোপের আরও 8টি দেশের পণ্য রপ্তানির ওপর 10% শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশগুলো হলো ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও গ্রেট ব্রিটেন। শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে এ তথ্য জানান তিনি। ট্রাম্প জানান, দেশগুলোর সকল রপ্তানি পণ্যের ওপর আরও 10% করে শুল্ক আরোপিত হবে। এটি কার্যকর হবে আগামী 1 ফেব্রুয়ারি থেকে। আগামী জুনে এই শুল্ক বৃদ্ধি পেয়ে দাঁড়াবে 25%। গ্রিনল্যান্ডের প্রসঙ্গে ট্রাম্প বলেন, চীন ও রাশিয়া গ্রিনল্যান্ড নিতে আগ্রহী, আর ডেনমার্ক এটি রক্ষায় অক্ষম। তার দাবি, বর্তমানে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ব্যবস্থা প্রায় অস্তিত্বহীন এবং যুক্তরাষ্ট্র ছাড়া আর কোনো দেশ এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।